একদিকে যখন যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা নিয়ে গোটা বিশ্ব উত্তাল, ঠিক তখনই পর্দার আড়ালে এক বিশাল সিক্রেট ডিল বা গোপন চুক্তি হয়ে গেল। এই চুক্তিটি হয়েছে রাশিয়া এবং ইরানের মধ্যে। কিন্তু কেন এই সময়ে, আর কেনই বা আমেরিকা এই চুক্তিতে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে? রাশিয়ার সাথে সেই $590 মিলিয়ন গোপন চুক্তি। এবার আসে আসল টুইস্ট। ফাইন্যান্সিয়াল টাইমসের এক চাঞ্চল্যকর রিপোর্ট অনুযায়ী গত ডিসেম্বর মাসে মস্কোতে ইরান এবং রাশিয়ার মধ্যে প্রায় $589 মিলিয়ন একটি গোপন অস্ত্র চুক্তি সই হয়েছে। এই চুক্তির অধীনে রাশিয়া ইরানকে দেবে 500টি ভার্বা লঞ্চ ইউনিট, 2500টি 9M336 মিসাইল। এই ডিলটি কেন গুরুত্বপূর্ণ? কারণ এর কয়েক মাস আগেই ইসরায়েলের সাথে 12 দিনের এক রক্তক্ষয়ী সংঘর্ষে ইরান তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এয়ার ডিফেন্স বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হারিয়েছিল। সেই ঘাটতি পূরণ করতেই এখন পুতিনের শরণাপন্ন হয়েছেন আয়াতুল্লাহ খামেনি। কি এই ভার্বা মিসাইল? কেন এটি এত ভয়ঙ্কর? ভার্বা হল রাশিয়ার তৈরি বিশ্বের অন্যতম আধুনিক ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম। সহজ কথায়, এটি এমন এক মিসাইল যা একজন সৈন্য নিজের কাঁধে নিয়ে ঘুরতে পারে। এটি ড্রোন, নিচু দিয়ে ওড়া বিমান এবং এমনকি ক্রুজ মিসাইলকেও নিখুঁতভাবে ধ্বংস করতে পারে। এতে 3টি আলাদা সেন্সর, আল্ট্রাভায়োলেট, নিয়ার ইনফ্রারেড এবং মিড ইনফ্রারেড আছে, যার ফলে শত্রুপক্ষের ধোঁকা দেওয়ার ক্ষমতা প্রায় শূন্য হয়ে যায়। এটি 6.5 কিলোমিটার দূরত্বের মধ্যে 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে। সবচেয়ে বড় ভয়ের কারণ হলো এই সিস্টেমটি চালাতে কোনো বড় রাডারের প্রয়োজন হয় না। ছোট ছোট মোবাইল টিম এগুলো নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে, ফলে শত্রুপক্ষ বুঝতেও পারবে না কোথা থেকে মিসাইলটি ধেয়ে আসছে। আমেরিকা ও ইসরায়েলের উদ্বেগ। বর্তমানে মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধজাহাজ এবং এয়ারক্রাফট ক্যারিয়ার মোতায়েন করা হয়েছে। ঠিক এই সময়ে ইরান আর রাশিয়ার এই মাখামাখি ওয়াশিংটনের কপালে ভাঁজ ফেলেছে। এর ওপর গত সপ্তাহে ওমান সাগরে ও ভারত মহাসাগরে ইরান এবং রাশিয়ার যৌথ নৌমহড়া চালিয়েছে। শোনা যাচ্ছে ইরান এই মহড়ায় অ্যান্টি শিপ মিসাইল বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষাও করেছে। চুক্তির শর্ত অনুযায়ী 2027 থেকে 2029 সালের মধ্যে এই বিশাল অস্ত্রভান্ডার ইরানের হাতে পৌঁছাবে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন কিছু সিস্টেম হয়তো এখনই গোপনে ইরানে পৌঁছাতে শুরু করেছে। ইরানের শহীদ মাহদাভি এবং সমুদ্রের আধিপত্য। শুরুটা করা যাক সমুদ্র থেকে। সম্প্রতি ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি বহুমুখী যুদ্ধ জাহাজ শহীদ মাহদাভি 57 দিনের এক বিশাল সমুদ্র অভিযান শেষ করে দেশে ফিরেছে। এই জাহাজটি কিন্তু যে সে জাহাজ নয়, এটি প্রায় অর্ধেক পৃথিবী ভ্রমণ করে ব্রিক্স নৌমহড়ায় অংশ নিতে দক্ষিণ আফ্রিকার উপকূলে গিয়েছিল। আইআরজিসি নৌপ্রধান অ্যাডমিরাল আলী রেজা তানসিরি জাহাজটিকে স্বাগত জানিয়ে বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী এখন যে কোনো মহাসাগরে দাপিয়ে বেড়াতে প্রস্তুত। কেন তিনি এত আত্মবিশ্বাসী? কারণ এই শহীদ মাহদাভি জাহাজটি একসঙ্গে প্রচুর ড্রোন বহন করতে পারে এবং এতে 1000 কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল সিস্টেম বসানো আছে। অর্থাৎ ইরান এখন শুধু নিজের সীমানায় নয়, সমুদ্রের মাঝখানে বসেও শত্রুকে ঘায়েল করার ক্ষমতা রাখে। ইরানের মিসাইল কারখানাগুলো থেমে নেই, আর সেই শব্দে অস্বস্তিতে ইসরায়েল। প্রতি মাসে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান। শুনতে অবিশ্বাস্য লাগছে, কিন্তু ইসরায়েলি সংবাদ মাধ্যমের দাবি এটাই এখন বাস্তবতা। আর এই খবরেই নাকি তেল আবিবে ঘুম হারাম। ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ভূগর্ভস্থ মিসাইল সিটিগুলোতে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র উৎপাদন চলছে। 2025 সালের জুনে ইসরায়েল ইরান সংক্ষিপ্ত যুদ্ধে ইসরায়েল দাবি করেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে। কিন্তু নতুন গোয়েন্দা তথ্য বলছে ইরান আবার ভান্ডার ভরে ফেলছে। মাসে শত শত ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশঙ্কা করছেন, ইরান পারমাণবিক কর্মসূচির বিকল্প হিসেবে এখন ক্ষেপণাস্ত্র শক্তিকেই প্রধান হাতিয়ার বানাচ্ছে। অর্থাৎ যদি পারমাণবিক ইস্যুতে চাপ আসে, তাহলে সংখ্যার জোরে মিসাইল। এই কর্মসূচির স্থপতি ছিলেন আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আমির আলী হাজিজাদে। গত যুদ্ধের শুরুতেই তিনি নিহত হন, কিন্তু তার পরিকল্পনা থেমে থাকেনি, বরং ইরান আরও গতি বাড়িয়েছে। ইরান বর্তমানে সাজিল, ইমাদ এবং খোররামশার নামের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এগুলো প্রায় 2500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। ভাবুন, এই দূরত্ব মানে ইসরায়েলের পুরো ভূখণ্ডই তাদের রেঞ্জের মধ্যে। এমনকি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো এসব ক্ষেপণাস্ত্রে 1800 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করা যায়। কঠিন তরল জ্বালানি চালিত এই মিসাইলগুলো নির্দিষ্ট পথে মহাকাশের উচ্চতায় উঠে লক্ষ্যবস্তুতে আঘাত করে।
গত যুদ্ধে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৮৬% ক্ষেপণাস্ত্র ঠেকাতে পেরেছিল, কিন্তু বাকিগুলো আঘাত হানে অন্তত ২৯ জন নিহত হয়, অবকাঠামোগত বড় ক্ষতি হয়। এখানেই ইরানের কৌশল সংখ্যা। ইসরায়েলি সামরিক বিশ্লেষক রন বেন ইশাইয়ের মতে, ইরান জানে প্রতিরক্ষা ব্যবস্থা যত উন্নতই হোক, শত শত ক্ষেপণাস্ত্র একসঙ্গে ছোড়া হলে সব আটকানো সম্ভব নয়, কিছু না কিছু ঢুকে পড়বেই। এটা এক ধরনের স্যাচুরেশন স্ট্র্যাটেজি, প্রতিরক্ষাকে সংখ্যার চাপে ভেঙে দেয়া। ইরান কেন এত জোর দিচ্ছে ক্ষেপণাস্ত্রে? কারণ তাদের মতে এটি তাদের নিরাপত্তার রক্ষা কবচ। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ক্ষেপণাস্ত্র কর্মসূচি একটি রেড লাইন, এ নিয়ে কোনো আপোষ হবে না। আইআরজিসির কর্মকর্তারা দাবি করছেন, এই শক্তির কারণে যুক্তরাষ্ট্র সরাসরি হামলা না করে আলোচনায় ফিরেছে। অন্যদিকে ইসরায়েল চায় সম্পূর্ণ ভিন্ন কিছু। নেতানিয়াহু এখন ওয়াশিংটন সফরের প্রস্তুতি নিচ্ছেন। তিনি চাইছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কোনো ছাড় না দেন। তার যুক্তি, ইরান এখন তুলনামূলক দুর্বল অবস্থায় আছে, এটাই সময় তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামানো। ইসরায়েলের ধারণা, শুধু পারমাণবিক সমঝোতা যথেষ্ট নয়, যদি মিসাইল শক্তি অক্ষত থাকে তাহলে হুমকি থেকেই যাবে। এদিকে ইরান অতীতেও ক্ষেপণাস্ত্র শক্তির প্রদর্শন করেছে। ২০১৯ সালে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় হামলা, ২০২৪ সালে ইরাকের কুর্দিস্তানে তথাকথিত মোসাদ ঘাঁটিতে আঘাত, কাতার, ইরাক, পাকিস্তান বিভিন্ন জায়গায় তারা বার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে, ভবিষ্যতে কোনো আগাম সতর্কতা ছাড়াই হামলা হতে পারে। একদিকে দ্রুত ক্ষেপণাস্ত্র উৎপাদন, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন, উপরে কূটনৈতিক আলোচনা, নিচে সামরিক প্রস্তুতি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন এক বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে। ওমানের আলোচনার পর কয়েক ঘন্টা না যেতে ইরান এমন একটি বার্তা দিল, যা পুরো মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিল। তেহরানের প্যালেস্টাইন স্কোয়ারে একটি বিশাল ব্যানার টানানো হয়। সেই ব্যানারে ছিল ইসরায়েলের মানচিত্র। শুধু মানচিত্রই নয়, চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যুদ্ধ হলে ইরান কোন কোন জায়গায় হামলা চালাতে পারে। এই ঘটনাটি ৮ ফেব্রুয়ারি জেরুজালেম পোস্ট প্রকাশ করে। ঠিক তখনই ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া পরোক্ষ আলোচনার ফল নিয়ে অনিশ্চয়তা চলছিল। ব্যানারের ছবিগুলো দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রতিবেদনে বলা হয়, মানচিত্রে ইসরায়েলের কেন্দ্রীয় অংশ খুব বিস্তারিতভাবে দেখানো হয়েছে। সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানে বিশেষ চিহ্ন দেওয়া ছিল। চিহ্নিত জায়গাগুলোর মধ্যে ছিল ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর, এছাড়া তেল আবিবের কেন্দ্রস্থলে অবস্থিত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কিরিয়া সামরিক সদর দপ্তর। মানচিত্রে আরও দেখানো হয় গিলুট এলাকায় আইডিএফ গোয়েন্দা ঘাঁটি এবং অন্যান্য সংবেদনশীল সামরিক স্থাপনা। ব্যানারের উপরে বড় করে ইংরেজিতে লেখা ছিল, ইউ স্টার্ট, উই ফিনিশ ইট, অর্থাৎ তোমরা শুরু করলে আমরা শেষ করব। ব্যানারের ডিজাইন ছিল যুদ্ধমুখী। সেখানে একটি সামরিক অপারেশন ডেস্কের ছবি, লাল রঙের ফায়ার বোতাম, একটি যুদ্ধ বিমান, দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং একটি রেডিও সেট দেখানো হয়। সব মিলিয়ে স্পষ্ট বার্তা, যদি হামলা হয় জবাব আসবে। একটি বিষয় অনেকের দৃষ্টি কাড়ে, মানচিত্রে জেরুজালেম শহর দেখানো হয়নি। কেন দেখানো হয়নি তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়। তেহরানের প্যালেস্টাইন স্কোয়ার এখন শুধু একটি জায়গা নয়, এটি ইরানের রাজনৈতিক বার্তার মঞ্চে পরিণত হয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে এখানকার বিশাল বিলবোর্ডে একের পর এক ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিরোধী বার্তা দেখা গেছে। গত মাসেই সেখানে একটি ব্যানারে লেখা হয়েছিল, ওয়াচ আউট ফর ইয়োর সোলজার্স। বার্তাটি ইংরেজি ও হিব্রু দুই ভাষাতেই ছিল। সেই পোস্টারে সারি সারি কফিনের ছবি ছিল, যেগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা ঢাকা ছিল। ইঙ্গিত পরিষ্কার, যুদ্ধ হলে ক্ষয়ক্ষতি হবে। ২০২৫ সালের ডিসেম্বরেও একই জায়গায় আরেকটি ব্যানার টাঙানো হয়। সেখানে হিজবুল্লাহর প্রতি সমর্থন জানিয়ে লেখা ছিল, ফর দ্য নেক্সট ওয়ার নাহারিয়া বি প্রিপেয়ার্ড। হলুদ পটভূমি ছিল হিজবুল্লাহর প্রতীকী রং। এই সব কিছুর মাঝেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, আমরা কূটনীতির মানুষ, কিন্তু আমরা যুদ্ধের মানুষও। আমরা যুদ্ধ চাই না, তবে আমরা প্রস্তুত, যাতে কেউ আমাদের সঙ্গে যুদ্ধ করার সাহস না পায়। তিনি জানান, ৬ ফেব্রুয়ারি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা হয়েছে। ওমান ছিল মধ্যস্থতাকারী। আরাগচি বলেন, আলোচনার ফলাফল এখন পর্যালোচনা করা হচ্ছে। আলোচনা চালিয়ে যাওয়া হবে কিনা তা দুই দেশের রাজধানীর সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তিনি বলেন, কিছু ইতিবাচক ইঙ্গিত আছে, তবে একই সঙ্গে কিছু বিষয় সন্দেহ তৈরি করছে, যেমন কিছু নিষেধাজ্ঞা বহাল রাখা এবং অঞ্চলে সামরিক তৎপরতা বৃদ্ধি। তিনি
তিনি স্পষ্ট করেন, আলোচনা সরাসরি হয়নি। দুই পক্ষের প্রতিনিধি দল আলাদা কক্ষে ছিল, তবে আগমন বা বিদায়ের সময় কূটনৈতিক সৌজন্য হিসেবে সামান্য সাক্ষাৎ হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখন এক অদ্ভুত অবস্থায়। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে প্রকাশ্যে মানচিত্র টাঙিয়ে সম্ভাব্য হামলার বার্তা দেওয়া হচ্ছে। চীন কি নীরবে আমেরিকার নিউক্লিয়ার ব্যারার ভিতরে ঢুকে পড়েছে? শুনতে সিনেমার গল্পের মতো লাগতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সাম্প্রতিক কিছু জমি কেনাবেচা ঘিরে এখন সত্যিই নিরাপত্তা অ্যালার্ম বাজছে। মিসৌরির হোয়াইট ম্যান এয়ারফোর্স বেস, এখানেই রয়েছে আমেরিকার বিখ্যাত B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান। এই বিমান পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। এই ঘাঁটির ঠিক বাইরে একটি ট্রেইলার পার্ক বা মোবাইল হোম পার্ক নিয়ে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিয়েছে সেটি বন্ধ করার জন্য। অভিযোগ, এই সম্পত্তির মালিকানার পেছনে রয়েছে জটিল শেল কোম্পানির নেটওয়ার্ক, যার সঙ্গে সন্দেহভাজন চীনা গোয়েন্দা সংযোগ থাকতে পারে। খতিয়ে দেখে জানা যায় মালিকানা কাগজে কলমে এক কানাডিয়ান দম্পতির নামে, কিন্তু তদন্তকারীরা দাবি করছেন শেষ পর্যন্ত সেই লিঙ্ক গিয়ে মেলে এক বিতর্কিত চীনা ব্যবসায়ী মাইলস গুয়ের সঙ্গে। তার বিরুদ্ধে আগে গুপ্তচর বৃত্তি ও বড় অঙ্কের জালিয়াতির অভিযোগ ছিল। 2024 সালে তিনি যুক্তরাষ্ট্রে দোষী সাব্যস্ত হন। তারপর আরেকটি ঘটনা, এক চীনা নাগরিককে নাকি হোয়াইটম্যান ঘাটের সীমান্তের কাছে B-2 বোমারুর ছবি তুলতে দেখা যায়। ছোট ঘটনা, নিরাপত্তা কর্মকর্তাদের মতে না, কারণ এমন ছবি, এমন পর্যবেক্ষণ বিদেশি গোয়েন্দাদের ঘাঁটির রুটিন, দুর্বলতা ও কাঠামো বোঝার সুযোগ দিতে পারে। লুইজিয়ানায় চীন সংযুক্ত মালিকরা একটি গলফ কোর্স কিনেছেন, যা এয়ারফোর্স গ্লোবাল স্ট্রাইক কমান্ডের সদর দপ্তরের কাছে। এই কমান্ড নিয়ন্ত্রণ করে আমেরিকার পারমাণবিক বোমারু ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। নর্থ ডাকোটায় চীনের ফুফেং গ্রুপ প্রায় 150 হেক্টর জমি কিনেছে গ্র্যান্ড ফর্কস এয়ারফোর্স বেসের কাছে। এই ঘাঁটি থেকে গ্লোবাল হক ড্রোন ও গুরুত্বপূর্ণ মহাকাশ যোগাযোগ অবকাঠামো পরিচালিত হয়। টেক্সাসের GH আমেরিকা এনার্জি নামের একটি কোম্পানি লাফলিন এয়ারফোর্স বেসের কাছে উইন্ড ফার্ম প্রকল্প করতে চেয়েছিল। আশঙ্কা ছিল বিদ্যুৎ অবকাঠামো নিয়ন্ত্রণের মাধ্যমে গুপ্তচর বৃত্তি বা বিঘ্ন ঘটানো সম্ভব হতে পারে। পরে টেক্সাস লোন স্টার ইনফ্রাস্ট্রাকচার প্রোটেকশন অ্যাক্ট পাশ করে বিদেশি প্রতিপক্ষের এমন মালিকানা ঠেকাতে। ওয়াইওমিংয়ে মাইন ওয়ান পার্টনার্স নামের একটি কোম্পানি FE ওয়ারেন এয়ারফোর্স বেসের মাত্র 1.6 কিলোমিটার দূরে জমি কিনেছিল। এই ঘাঁটিতে রয়েছে মিনিটম্যান 3 ICBM, যা যুক্তরাষ্ট্রের স্থলভিত্তিক পারমাণবিক শক্তির মেরুদণ্ড। 4 ফেব্রুয়ারি শেষ হয়ে গেছে যুক্তরাষ্ট্র রাশিয়ার সর্বশেষ বড় পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্টার্ট। ফলে দুই দেশের মোতায়েন করা অস্ত্রের ওপর আর কোনো আনুষ্ঠানিক সীমা নেই। ডোনাল্ড ট্রাম্প আগেই বলেছিলেন, নতুন কোনো চুক্তি হলে সেখানে চীনকেও থাকতে হবে, কিন্তু বেইজিং তা প্রত্যাখ্যান করেছে। 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র চীনকে গোপনে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত পরীক্ষা চালানোর অভিযোগ তোলে। 2025 সালের জুনে হোয়াইটম্যান ঘাঁটি থেকে 7টি B-2 বোমারু বিমান উড়ে যায় ইরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার চালাতে। 30,000 পাউন্ডের GBU-57 বাংকার বাস্টার বোমা ব্যবহার করা হয়। 36 ঘন্টার অভিযানে শক্তিশালী ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানা হয়। তাহলে প্রশ্ন উঠছে, যদি কোনো বিদেশি শক্তি হোয়াইটম্যান ঘাঁটির আশপাশে জমি কিনে নজরদারি করে, তথ্য জোগাড় করে, তাতে কি কৌশলগত সুবিধা মিলতে পারে? যুক্তরাষ্ট্র কি খুব দেরিতে বিষয়টি বুঝছে, নাকি এটি অতিরঞ্জিত হয়? একদিকে ইরান নিয়ে উত্তেজনা, অন্যদিকে চীনের জমি কেনা নিয়ে উদ্বেগ। ইরানের ব্যালিস্টিক মিসাইল, এটা এখন শুধু সামরিক বিষয় না, এটা রাজনৈতিক শক্তিরও প্রতীক। ওমানের মাস্কাটে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠকে বসাচ্ছে ইরান, কিন্তু একটি জিনিস তারা পরিষ্কার করে দিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কোনোভাবে আলোচনা টেবিলে আসবে না। তেহরানের বক্তব্য, এই মিসাইল ভান্ডার তাদের জাতীয় নিরাপত্তার মূল স্তম্ভ, এখানে আপোষের প্রশ্নই ওঠে না। কেন এত কঠোর অবস্থান? পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ইরানের হাতে বর্তমানে 3000-এরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। এদের মধ্যে অনেকগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার বা তারও বেশি। মানে কি, পুরো ইসরায়েল, উপসাগরীয় অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি সবই এই মিসাইলের আওতায়। এটা শুধু সংখ্যার খেলা না, প্রযুক্তিও গুরুত্বপূর্ণ।
সম্প্রতি ইরান খোরামশার 4 নামের একটি ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছে। দাবি করা হচ্ছে এটি উচ্চ গতিতে উঠতে পারে এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। এছাড়া সেজেল, ইমাদ এবং শাহাব 3 এর মতো ক্ষেপণাস্ত্র আগেই তাদের ভান্ডারে ছিল। এগুলো মিলিয়ে ইরান এমন একটি প্রতিরোধ ব্যবস্থা তৈরি করেছে যা সরাসরি হামলা ঠেকানোর ক্ষমতা রাখে বলে তারা মনে করে। 2025 সালের জুন মাসে ইসরায়েলের সঙ্গে 12 দিনব্যাপী সংঘাত এই শক্তির বাস্তব পরীক্ষা হয়ে দাঁড়ায়। ইসরায়েল বলেছিল তারা ইরানের বহু লঞ্চার ধ্বংস করেছে, কিন্তু যুদ্ধের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ভেদ করে কেন্দ্র ও উত্তরাঞ্চলে আঘাত হেনেছিল। এই সংঘাতের পর আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা ইরান তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি আরও দ্রুতগতিতে এগিয়েছে। বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে বলা হচ্ছে তেহরান এখন প্রতি মাসে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাদের মিসাইল সিটি। এগুলো ভূগর্ভস্থ বিশাল ক্যানেল নেটওয়ার্ক, যেখানে ক্ষেপণাস্ত্র সংরক্ষণ করা হয়। ফলে বিমান হামলা করলেও সব ধ্বংস করা কঠিন। অর্থাৎ শুধু অস্ত্র নয়, সংরক্ষণ ব্যবস্থাও কৌশলগতভাবে শক্তিশালী করা হয়েছে। এবার আসি কূটনৈতিক দিকে। বর্তমান ট্রাম্প প্রশাসন ওমান আলোচনায় ইরানের সাথে 5টি কঠিন শর্ত দিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা। কিন্তু সামরিক বিশেষজ্ঞদের মতে এই ক্ষেপণাস্ত্রগুলোই ইরানের প্রধান প্রতিরক্ষা ঢাল, কারণ ইরানের বিমান বাহিনী তুলনামূলকভাবে দুর্বল এবং আধুনিক যুদ্ধ বিমান কম। তাই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই তাদের সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। এই বাস্তবতায় ইরান যদি মিসাইল কর্মসূচি ছেড়ে দেয় তাহলে তারা সরাসরি বিদেশি আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে, এমনটাই মনে করছেন অনেক বিশ্লেষক। ইরানি কর্মকর্তারাও স্পষ্ট করে দিয়েছেন এই ইস্যুতে চাপ দিলে আলোচনা ভেস্তে যেতে পারে। অর্থাৎ কূটনৈতিক সমাধানের দরজা বন্ধ হয়ে গেলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় অস্থিরতা তৈরি হতে পারে। ইরানের ব্যালিস্টিক মিসাইল ভান্ডার শুধু বড় নয়, কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। এটি তাদের প্রতিরোধ নীতির কেন্দ্রবিন্দু। নিষেধাজ্ঞা, আঞ্চলিক সংঘাত এবং আন্তর্জাতিক চাপ সবকিছুর মাঝেও তেহরান এই কর্মসূচি আরও শক্ত করেছে। একদিকে শক্তিশালী মিসাইল বহর, অন্যদিকে কঠিন কূটনৈতিক চাপ। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এখন এই দুই শক্তির টানাপোড়েনই ভবিষ্যৎ নির্ধারণ করবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা যত বাড়ছে, একটি প্রশ্ন তত জোরে উঠছে: ইরানকে আক্রমণ করা কি সত্যি এত সহজ? 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের আকাশ সীমায় বড় ধরনের আধিপত্য দেখিয়েছিল। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়। শীর্ষ সামরিক কমান্ডারদের গুপ্ত হত্যা করা হয়। লেবানন ও গাজায় ইরানপন্থী গোষ্ঠীগুলোকেও দুর্বল করা হয়। উপর থেকে দেখলে মনে হতে পারে ইরান দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা এত সরল না। ওয়াশিংটনের অনেক থিঙ্ক ট্যাঙ্ক এখন সতর্ক করছে ইরানকে আক্রমণ করলে ফলাফল ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হতে পারে। 2003 সালে ইরাক আক্রমণকে সহজ ভাবা হয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্তের পর জন্ম নেয় ISIS, শুরু হয় দীর্ঘ অস্থিরতা। ইরানের ক্ষেত্রেও যদি একই ধরনের হঠকারী পদক্ষেপ নেওয়া হয় তাহলে ঢোকার রাস্তা থাকলেও বের হওয়ার পথ বন্ধ হয়ে যেতে পারে। ইরানের প্রথম বড় শক্তি ভূগোল। হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির এক গুরুত্বপূর্ণ ধমনী। বিশ্বের প্রায় 1/5 তেল এই সরু জলপথ দিয়ে যায়। ইরান এই পথের একদম পাশে অবস্থান করছে। তারা চাইলে ডুবোমাইন, উপসাগরীয় ক্ষেপণাস্ত্র এবং দ্রুতগামী নৌকা দিয়ে এই পথ অচল করতে পারে। যদি হরমুজ বন্ধ হয় তাহলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত সবাই বড় ধাক্কা খাবে। তেলের দাম আকাশ ছোঁয়া হবে। বিশ্বজুড়ে জ্বালানি সংকট তৈরি হবে। এই কারণেই অনেক আঞ্চলিক মিত্র সরাসরি যুদ্ধে জড়াতে ভয় পায়। দ্বিতীয় শক্তি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। ইরানের বিমান বাহিনী হয়তো আধুনিক না, কিন্তু তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার বিশাল। 2025 সালের যুদ্ধে তারা প্রায় 500টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইসরায়েলের দিকে। এর কিছু আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করে। বিভিন্ন গবেষণা সংস্থার মতে ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। এগুলোর রেঞ্জ 2 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। মানে মধ্যপ্রাচ্যে থাকা প্রায় 18টি মার্কিন সামরিক ঘাঁটি এখন এই রেঞ্জের ভেতরে। যুদ্ধের পর ইরান উৎপাদন আরও বাড়িয়েছে। প্রতি মাসে কয়েকশো ব্যালিস্টিক মিসাইল তৈরির সক্ষমতা অর্জন করেছে বলে খবর। কঠিন জ্বালানি ব্যবহার করে উৎক্ষেপণের সময়ও কমিয়ে আনাচ্ছে কয়েক ঘন্টা থেকে কয়েক মিনিটে। খাইবার শিকান, ফাতা 1, ফাতা 2 এমন কিছু ক্ষেপণাস্ত্র উচ্চ গতিতে ও আঁকা বাঁকা পথে চলতে পারে বলে দাবি করা হয়। এগুলো রাডার ফাঁকি দিতে পারে। তৃতীয় শক্তি অপ্রচলিত নৌকৌশল।
ইরানের নৌবাহিনী বড় বড় জাহাজের উপর নির্ভরশীল নয়, বরং ছোট দ্রুতগামী নৌযান ও মিনি সাবমেরিন ব্যবহার করে। ইসলামী বিপ্লবী গার্ড কোরের হাতে রয়েছে গাদের ক্লাস মিনি সাবমেরিন, যা অগভীর পানিতে কাজ করতে পারে। এছাড়া সমুদ্রে মাইন পেতে দেয়া বা ক্রুজ মিসাইল ছোড়ার সক্ষমতাও আছে। বড় মার্কিন বিমানবাহী রণতরী শক্তিশালী হলেও শত শত ছোট বোট ও ড্রোনের ঝাঁক তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। চতুর্থ বিষয়, অপ্রতিসম যুদ্ধ। ইরান সরাসরি মুখোমুখি যুদ্ধে যুক্তরাষ্ট্রকে হারাতে পারবে না, এটা তারা জানে। কিন্তু তারা প্রতিপক্ষকে এমন ক্ষতি করতে পারে যা রাজনৈতিকভাবে অসহনীয় হয়ে উঠবে। কয়েক হাজার সেনা হতাহতের ঝুঁকি, তেল অবকাঠামো ধ্বংস, আঞ্চলিক অস্থিরতা, এসবের প্রভাব শুধু যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না। আরেকটি বাস্তবতা হলো ইরানের সামরিক অবকাঠামোর বড় অংশ ভূগর্ভস্থ বাংকারে, ফলে পুরো সক্ষমতা ধ্বংস করা কঠিন। মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ, আর সেই গন্ধের কেন্দ্রবিন্দু ইরান। যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর একটি এই অঞ্চলে পাঠাচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন মধ্যপ্রাচ্যের পথে। এটি যোগ দেবে আগে থেকেই আরব সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে, অর্থাৎ ইরানের খুব কাছেই থাকবে দুটি পূর্ণাঙ্গ মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। প্রশ্ন হচ্ছে, কেন এখন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উত্তেজনা আবারও তীব্র হয়ে উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দ্রুত চুক্তিতে আসার জন্য চাপ দিচ্ছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তাহলে পরিস্থিতি ইরানের জন্য খুবই কঠিন হয়ে উঠবে। যদিও তিনি এটাও বলেছেন, তিনি আলোচনার পথ বন্ধ করতে চান না। তার ভাষায়, চুক্তি হলে ভালো, না হলে দ্বিতীয় ধাপ খুব কঠিন হবে। সম্প্রতি ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছিল, কিন্তু এরপর আর কোনো নতুন বৈঠক হয়নি। এর মধ্যেই ইরানি কর্মকর্তারা উপসাগরীয় দেশগুলোতে ঘুরে ঘুরে বার্তা আদান প্রদান করছেন। এই সামরিক মোতায়েনের খবর প্রথম প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। বিষয়টি শুধু একটি জাহাজ পাঠানো নয়, এটি বড় ধরনের সামরিক বার্তা। কারণ জেরাল্ড আর ফোর্ডকে গত অক্টোবরেই ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছিল, যেখানে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানে এটি ব্যবহৃত হয়। সেখান থেকে এত দ্রুত মধ্যপ্রাচ্যে পাঠানো স্পষ্ট ইঙ্গিত ওয়াশিংটন পরিস্থিতিকে খুব গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে ইরানও চুপ নেই। ইরানি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শামরাম ইরানি বলেছেন, আঞ্চলিক জলসীমায় শত্রুপক্ষের সব নড়াচড়া তারা নজর রাখছেন। তার দাবি, ইরানের প্রতিরোধ ক্ষমতা যথেষ্ট শক্তিশালী। তিনি আরও বলেন, দেশের জাহাজ চলাচলের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা নৌবাহিনীর অন্যতম অগ্রাধিকার। তার মতে, ইরানি নৌবাহিনী এখন আন্তর্জাতিক পর্যায়ে প্রভাবশালী শক্তি হিসেবে কাজ করছে এবং বিভিন্ন বহুজাতিক মহড়ায় অংশ নিচ্ছে। এদিকে উপসাগরীয় আরব দেশগুলো সতর্ক করছে, ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বড় যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। মধ্যপ্রাচ্য এখনও গাজায় ইসরায়েল হামাস সংঘাতের অভিঘাত কাটিয়ে উঠতে পারেনি। এর মধ্যে নতুন করে ইরানকে ঘিরে সংঘাত শুরু হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। ট্রাম্প সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। সেখানে ইরান নিয়ে আলোচনা হয়। ইসরায়েল চায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ও সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধে আরও কঠোর শর্ত আরোপ করা হোক। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, পেন্টাগন আরেকটি বিমানবাহী রণতরী প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে। ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ, যা বর্তমানে ভার্জিনিয়ার উপকূলে মহড়া শেষ করছে, সেটিও মোতায়েনের তালিকায় রয়েছে। যদিও এখনও চূড়ান্ত আদেশ দেওয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, প্রয়োজন হলে কয়েক ঘন্টার মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে। ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, তিনি আরেকটি ক্যারিয়ার পাঠানোর কথা ভাবছেন। তার ভাষায়, আমাদের একটি আর্মাডা সেখানে যাচ্ছে, আরেকটিও যেতে পারে। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার, একদিকে কূটনীতি, অন্যদিকে শক্তির প্রদর্শন। পারস্য উপসাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজের গর্জন শোনা যেতে পারে। প্রশ্ন হলো, এই শক্তি প্রদর্শন কি ইরানকে আলোচনা টেবিলে আনবে, নাকি পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে উঠবে? পারস্য উপসাগরে উত্তেজনা বাড়ছে। একদিকে মার্কিন যুদ্ধজাহাজ, অন্যদিকে ইরানের কড়া ভাষণ। প্রশ্ন হচ্ছে, এটা কি আরেকটি যুদ্ধের পূর্বাভাস? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ভাষণ দিয়েছেন। তিনি সারা দেশে হওয়া গণসমাবেশের প্রশংসা করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র আগের চেয়ে আরও শক্তিশালী, আরও শত্রুরা হতাশ।
মার্কিন চাপকে তিনি উপহাস করেছেন এবং নতুন যুদ্ধের আশঙ্কা খারিজ করে দিয়েছেন। তার বার্তা পরিষ্কার, ইরান ভয় পায় না। কিন্তু একই সময় আরেকটি ছবি দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর। যদিও আনুষ্ঠানিক নির্দেশ এখনো দেয়া হয়নি, তবে মার্কিন কর্মকর্তারা বলছেন প্রস্তুতি চলছে। ইতিমধ্যে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলটিতে মোতায়েন আছে। আরেকটি ক্যারিবীয় যোগ হলে মার্কিন নৌ উপস্থিতি আরও শক্তিশালী হবে। এখন মূল প্রশ্ন, কেন এই শক্তির প্রদর্শন? কারণ ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, কিন্তু তা খুবই নাজুক অবস্থায়। সামান্য ভুল হিসাব পুরো প্রক্রিয়া ভেঙে দিতে পারে। এই প্রেক্ষাপটে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ফাইন্যান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরান দুই পক্ষই আপোষ করতে প্রস্তুত বলে মনে হচ্ছে। তবে তিনি সতর্ক করেছেন, যদি আলোচনা শুধু পারমাণবিক কর্মসূচির বাইরে গিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পর্যন্ত বিস্তৃত করা হয়, তাহলে নতুন যুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে। তিনি আরও বলেন, অঞ্চলটি আরেকটি যুদ্ধ সহ্য করতে পারবে না। এমনকি সংঘাত হলেও সরকার পরিবর্তন হবে, এই ধারণাও তিনি নাকচ করেছেন। তার মতে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা টিকে থাকবে। একটি গুরুত্বপূর্ণ তথ্যও তিনি জানিয়েছেন, জুন মাসের যুদ্ধের সময় এক রাতে মার্কিন রাজনীতিক মার্কো রুবিও তুরস্ককে ফোন করে সতর্ক করেছিলেন, কয়েক ঘন্টার মধ্যে যে কোনো কিছু ঘটতে পারে। সেই সময় ওমানে যুক্তরাষ্ট্র ইরানের বৈঠকের তারিখ নির্ধারিত ছিল, কিন্তু বৈঠকে বসেছিল আমেরিকানরা আর হামলা চালিয়েছিল ইসরায়েল। এই ঘটনায় দেখায় কত দ্রুত পরিস্থিতি বদলে যেতে পারে। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও কূটনৈতিক সমাধান চায়, কিন্তু যদি চুক্তি না হয় তাহলে আরেকটি বিকল্প টেবিলে আছে, অর্থাৎ সামরিক পদক্ষেপ পুরোপুরি বাতিল হয়নি। তার স্পষ্ট কথা, ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র না পায়, সেটাই মূল লক্ষ্য। ইরানও নিজের লাল দাগ টেনে দিয়েছে। ইরানি কর্মকর্তারা সতর্ক করেছেন, বিশেষ করে ইসরায়েলের পক্ষ থেকে কোনো হামলা হলে তার জবাব হবে চূর্ণকারী। তারা বলছে, ইসরায়েলের কোনো পদক্ষেপ মার্কিন সমন্বয় ছাড়া সম্ভব নয়, তাই আক্রমণ হলে জবাবও হবে বড় এবং অনুতাপজনক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন। তার মতে, ইরানকে নিয়ে আলোচনার কিছু নীতিমালা থাকা উচিত, যা শুধু ইসরায়েলের নয়, পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য জরুরি। মধ্যপ্রাচ্যের মানচিত্র নীরবে বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনের কেন্দ্রে আছে একটি ছোট ঘাঁটি, আল তানফ। যুক্তরাষ্ট্র হঠাৎ করে দক্ষিণ সিরিয়ার কৌশলগত আল তানফ ঘাঁটি থেকে তাদের সেনা সরিয়ে নিয়েছে। প্রায় এক দশক ধরে সেখানে মার্কিন সেনারা অবস্থান করছিল। সিরিয়া, ইরাক ও জর্ডানের সংযোগস্থলে অবস্থিত এই ঘাঁটি ছিল অত্যন্ত সংবেদনশীল। এখন সেখানে আর কোনো মার্কিন সেনা নেই। সরঞ্জাম গুটিয়ে নেওয়া হয়েছে, কনভয় বেরিয়ে গেছে, নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে। সরকারি ব্যাখ্যা বলছে, এটি কূটনৈতিক সমন্বয়ের অংশ। বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উষ্ণ হয়েছে, নিষেধাজ্ঞা শিথিল হয়েছে, হোয়াইট হাউসে বৈঠক হয়েছে। সিরিয়া নাকি আবার আইএস বিরোধী জোটে যুক্ত হয়েছে। কাগজে কলমে সবকিছু সহযোগিতার গল্প, কিন্তু বাস্তবতা কি এত সরল? এই প্রত্যাহার ঘটেছে এমন এক সময়ে যখন ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছে, উত্তেজনা বাড়লে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো তাদের নিশানায় আসতে পারে। আর আল তানফ কোনো সাধারণ ঘাঁটি ছিল না। 2016 সালে স্থাপিত এই ঘাঁটি ছিল M2 মহাসড়কের পাশে, যা বাগদাদকে দামেস্কের সঙ্গে যুক্ত করে। এটি ছিল আইএস বিরোধী অভিযান পরিচালনার কেন্দ্র, সিরীয় বিরোধী যোদ্ধাদের প্রশিক্ষণ স্থল এবং ইরানের আঞ্চলিক প্রভাবের বিপরীতে একটি মার্কিন প্রতীকী অবস্থান। তাহলে প্রশ্ন ওঠে, এটি কি কৌশলগত পুনর্বিন্যাস নাকি চাপের মুখে পিছু হটা? টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় 15 দিন ধরে চুপিসালে সরঞ্জাম সরানো হচ্ছিল। কোনো নাটকীয় ঘোষণা হয়নি। ধীরে ধীরে ঘাঁটি খালি হয়েছে। এখন মার্কিন সেনারা জর্ডানে সরে গেছে এবং সেখান থেকেই সমন্বয় করছে। এদিকে সিরিয়ার নতুন নেতৃত্ব একাধিক শক্তির ভারসাম্য সামলাচ্ছে। একদিকে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক। পাশাপাশি কুর্দি নেতৃত্বাধীন মার্কিন সমর্থিত বাহিনীকে সিরীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। একই সময়ে খবর এসেছে, হাজার হাজার আইএস বন্দীকে সিরিয়া থেকে ইরাকে স্থানান্তর করা হচ্ছে, অর্থাৎ নিরাপত্তা পরিস্থিতিও বদলাচ্ছে। এই প্রেক্ষাপটে ইরানের বক্তব্য আরও কড়া হয়েছে।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসলামী বিপ্লবের 47তম বার্ষিকীতে হাজারো মানুষের সামনে বলেছেন, ইরান অতিরিক্ত দাবির কাছে মাথা নত করবে না। তিনি স্পষ্ট করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নির্ধারিত কাঠামোর বাইরে আলোচনার বিষয় নয়। ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক জোট নিয়ে আলোচনা তারা মানবে না। তিনি আরও বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র চায় না এবং যে কোনো যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত, কিন্তু যুক্তরাষ্ট্র যেন শর্ত চাপিয়ে দিতে না চায়। তার ভাষায়, যুক্তরাষ্ট্র শর্ত চাপিয়ে দিতে পারবে না। একই সঙ্গে তিনি বলেছেন, ইরান শান্তি চায়, প্রতিবেশীদের সঙ্গে সংলাপে আগ্রহী, তবে আগ্রাসন হলে জবাবও দেয়া হবে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, গত এক বছরে উত্তেজনা অনেক বেড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, পাল্টা হুমকিও এসেছে। এখন আবার আলোচনা শুরু হয়েছে, কিন্তু সেই আলোচনা দাঁড়িয়ে আছে সূক্ষ্ম ভারসাম্যের উপর। একদিকে মার্কিন ঘাঁটি খালি হচ্ছে, অন্যদিকে মার্কিন সামরিক সম্পদ এখনো অঞ্চলে সক্রিয়। ইরানও বার্তা দিচ্ছে তারা আলোচনায় প্রস্তুত, তবে চাপে নতি স্বীকার করবে না। তাহলে আসল প্রশ্ন কি? আল তানফ থেকে সরে আসা কি বড় সংঘাত এড়ানোর চেষ্টা, নাকি এটি বৃহত্তর কৌশলগত পুনর্বিন্যাস, যেখানে যুক্তরাষ্ট্র দৃশ্যমান উপস্থিতি কমিয়ে প্রভাব বজায় রাখতে চায়? মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের গন্ধ। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার টেবিলে টানটান উত্তেজনা। বাইরে কূটনীতি, ভেতরে কি যুদ্ধের প্রস্তুতি? নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকরা পারমাণবিক সীমা নিয়ে উত্তপ্ত কূটনৈতিক আলোচনায় ব্যস্ত, তখন পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাকারীরা সম্ভাব্য সামরিক সংঘাতের নানা দৃশ্যপট তৈরি করছে। অর্থাৎ আলোচনার পাশাপাশি যুদ্ধের হিসাব নিকাশও চলছে। প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে ভয়াবহ বিমান হামলার হুমকি দিলে পেন্টাগনের ভেতরে দ্বিধা তৈরি হয়। 11 ফেব্রুয়ারির অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের প্রকাশ্য কঠোর হুমকি যুক্তরাষ্ট্রের বাস্তব সামরিক প্রস্তুতির চেয়ে অনেক এগিয়ে ছিল। জটিল ও বড় আকারের সামরিক অভিযান চালানোর মতো প্রস্তুতি তখন পুরোপুরি ছিল না। সেই সময় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে থাকা প্রায় 40,000 মার্কিন সেনা প্রয়োজনীয় বহুস্তর প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতিতে ভুগছিল। ট্রাম্প যে বড় ধরনের আঘাত হানার কথা বলছিলেন, তা কার্যকর করতে যে উন্নত যুদ্ধ বিমান দরকার, সেগুলো তখন উপসাগরীয় অঞ্চলের কাছাকাছি অবস্থান করছিল না। জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা ট্রাম্পকে দ্রুত সামরিক পদক্ষেপ না নিতে পরামর্শ দেন। তারা বলেন, বিভিন্ন ক্ষেত্রে বাহিনীকে প্রস্তুত হতে সময় দিতে হবে। তারা স্পষ্টভাবে সতর্ক করেন, পেন্টাগনের আরও সময় দরকার আক্রমণ ও প্রতিরক্ষা দুই ধরনের সক্ষমতা শক্তিশালী করতে। এখন পরিস্থিতি বদলেছে। শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ এখন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র অবকাঠামোর আঘাতের পরিসরে অবস্থান করছে। খবর অনুযায়ী, ইরানি নজরদারি ড্রোন এই বিশাল যুদ্ধ জাহাজ বহরকে অনুসরণ করছে। এমনকি একটি ড্রোনকে সেখানে অবস্থানরত F-35 স্টেলথ যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্রকে এখন হামলার ট্রিগার টানতে প্রস্তুত। বাইরে কূটনীতি চলছে, কিন্তু পেন্টাগন এই সময়টিকে ব্যবহার করছে বড় ধরনের হামলা সক্ষমতা গড়ে তুলতে। এখন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার পরিকল্পনায় রয়েছে ইরানের সুরক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র এবং বিস্তৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনায় নির্ভুল আঘাত। এছাড়া যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশেষ বাহিনীর এলিট কমান্ডো মোতায়েনের বিষয়টিও বিবেচনা করছে। লক্ষ্য হতে পারে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক নেতৃত্ব ও নির্দিষ্ট স্থাপনা, অর্থাৎ শুধু আকাশ হামলা নয়, স্থল অভিযানের কথাও ভাবা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস জানায়, যুক্তরাষ্ট্র 8টি উন্নত গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ও আক্রমণাত্মক সাবমেরিন মোতায়েন করেছে। এগুলো শত শত টমাহক ভূমি আক্রমণ ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ট্রাম্প নিজেই পরমাণু শক্তি চালিত ইউএসএস জেরাল্ড আর ফোর্ড সুপার ক্যারিয়ারকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দিয়েছেন, যা ইউএসএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যুক্ত হয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, এই অতিরিক্ত বিমানবাহী শক্তি দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বিমান অভিযান চালাতে নমনীয় বিকল্প দেবে। যদি নির্দেশ আসে, তাহলে টানা আকাশ আধিপত্য বজায় রাখা সম্ভব হবে। তবে যুক্তরাষ্ট্র শুধু আক্রমণের প্রস্তুতি নিচ্ছে না, প্রতিরক্ষাও জোরদার করছে। তারা আশঙ্কা করছে, ইরান একই যুগে মধ্যপ্রাচ্যের 11টি ঝুঁকিপূর্ণ মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে। তাই ইরাক, বাহরাইন, কুয়েত, জর্ডান ও কাতারে প্যাট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত পুনর্বিন্যাস করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী 1 ডজনের বেশি অতিরিক্ত F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমান পাঠিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ভেতরে থাকা B-2 স্পিরিট স্টেলথ বোমারু বিমান এবং অন্যান্য দূরপাল্লার কৌশলগত বোমারু বিমানকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
মহাকাশ এখন শুধু বিজ্ঞান বা গবেষণার জায়গা নয়, এটি হয়ে উঠেছে কৌশলগত শক্তির নতুন মঞ্চ। ঠিক এমন সময়েই ইরান তাদের মহাকাশ কর্মসূচিতে বড় অগ্রগতির ঘোষণা দিল, আর সেই ঘোষণা এসেছে স্টার্লিং বিতর্কের নতুন খবর প্রকাশের মাত্র কয়েকদিনের মাথায়। খবর অনুযায়ী ইরান তাদের প্রথম দেশীয় রাডার ইমেজিং নজরদারি স্যাটেলাইট তৈরি করেছে। এটি দূর অনুধাবন বা রিমোট সেন্সিং সক্ষমতায় একটি নতুন মাইলফলক। ইরান স্পেস এজেন্সির প্রধান হাসান সালারিয়া প্রেস টিভিকে দেয়া বক্তব্যে এই অগ্রগতির কথা জানান। ইরান বলছে তারা রাডার ইমেজিং স্যাটেলাইটের দুটি সংস্করণ তৈরি ও নকশা করেছে, রেড 1 এবং রেড 2। রেড 1 স্যাটেলাইটে ব্যবহার করা হবে সিনথেটিক অ্যাপারচার রাডার, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়েও বেশি নির্ভুলতায় উচ্চ রেজলিউশনের ছবি তুলতে পারবে। সালারিয়া জানিয়েছেন, প্রথম স্যাটেলাইটটি এখন সংযোজন পর্যায়ে রয়েছে এবং উন্মোচনের আগে চূড়ান্ত কারিগরি পরীক্ষা চলছে। অন্যদিকে রেড 2 স্যাটেলাইট আরও বেশি নির্ভুলতার জন্য তৈরি হচ্ছে। এর ইমেজিং নির্ভুলতা প্রতি পিক্সেলে 20 মিটারেরও কম হবে। ইরানের মহাকাশ গবেষণা প্রধান বলেন, আমরা বর্তমানে 2 শ্রেণীর রাডার ইমেজিং স্যাটেলাইট রেড 1 এবং রেড 2 নকশাও তৈরি করছি। রেড 1 স্যাটেলাইটে সিনথেটিক অ্যাপারচার রাডার রয়েছে, যা প্রতি পিক্সেলে 50 মিটারের চেয়েও বেশি রেজলিউশনে উচ্চমানের ছবি তৈরি করতে পারবে। রেড 2 স্যাটেলাইট, যার ইমেজিং নির্ভুলতা 20 মিটারেরও বেশি, ইরানিয়ান স্পেস রিসার্চ সেন্টার তৈরি করছে এবং আগামী কয়েক বছরের মধ্যে এটি প্রদর্শিত হবে। অর্থাৎ শুধু অপটিক্যাল ক্যামেরার উপর নির্ভর না করে এখন ইরান সব ধরনের আবহাওয়ায় নজরদারির সক্ষমতা অর্জন করতে চাইছে। বছরের পর বছর নিষেধাজ্ঞার চাপ থাকা সত্ত্বেও ইরান তাদের মহাকাশ কর্মসূচি দ্রুত এগিয়ে নিচ্ছে। নতুন নতুন ইমেজিং ও গবেষণা স্যাটেলাইট তৈরি করা হচ্ছে। ইরানি কর্মকর্তারা এবং রাষ্ট্র ঘনিষ্ঠ সংবাদ মাধ্যম দাবি করছে, স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণে সক্ষম দেশগুলোর মধ্যে ইরান এখন বিশ্বের শীর্ষ 10 দেশের একটি। 13 ফেব্রুয়ারি ইরান তাদের প্রথম ভূস্থির কক্ষপথের স্যাটেলাইট জামজাম 1 সফলভাবে মহাকাশে পাঠিয়েছে। এই ঘোষণার সময়টিও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদনে স্টার্লিং সিস্টেম এবং ইরানের সাম্প্রতিক বিক্ষোভের সংযোগ নিয়ে নতুন তথ্য প্রকাশ হয়েছে। 12 ফেব্রুয়ারি ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, ইন্টারনেট বন্ধের সময় বিক্ষোভের চূড়ান্ত পর্যায়ে স্টার্লিং টার্মিনাল ইরানে পাচার করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে প্রায় 6000 স্টার্লিং টার্মিনাল ইরানে পাচার করা হয়, যাতে বিক্ষোভকারীরা স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করতে পারেন। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টার্লিং সংযোগ বন্ধের উদ্যোগ নেয়। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, প্রায় 40,000 স্টার্লিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়। একই প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন প্রায় 7000 স্টার্লিং টার্মিনাল স্টেট ডিপার্টমেন্ট কিনেছিল, ফলে বিষয়টি আরও কূটনৈতিক মাত্রা পায়। প্রতিবেদনে আরও বলা হয়, স্টার্লিং সরবরাহের বিষয়ে ট্রাম্প অবগত ছিলেন, তবে তিনি পরিকল্পনাটি অনুমোদন করেছিলেন কিনা তা স্পষ্ট নয়। বিক্ষোভ চলাকালে ইরান বড় আকারে স্টার্লিং সংযোগ বন্ধের চেষ্টা করে এবং দাবি ওঠে প্রায় 40,000 স্টার্লিং স্টেশন নিষ্ক্রিয় করা হয়েছে। যুক্তরাষ্ট্র কি ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি শুধুই শক্তি প্রদর্শন? নতুন স্যাটেলাইট ছবিগুলো সেই প্রশ্নকেই আবার সামনে এনেছে। চীনা বাণিজ্যিক স্যাটেলাইট ছবি দেখিয়েছে, কাতারের আল উদেদ বিমান ঘাঁটিতে মার্কিন বিমান বাহিনীর KC-135 আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমানের উপস্থিতি বেড়েছে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের ওয়েবসাইট দাবি করেছে, 15 জুন থেকে যুক্তরাষ্ট্র আটলান্টিক পেরিয়ে ব্যাপক হারে KC-135 ও KC-46 ট্যাঙ্কার মোতায়েন করেছে। তাদের মতে, আল উদেদ ঘাঁটিতে ট্যাঙ্কারের সংখ্যা বাড়া আসলে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আকাশে জ্বালানি সরবরাহ সক্ষমতার বড় পুনর্বিন্যাসের অংশ। প্রতিবেদন বলছে, নতুন KC-46 কর্মসূচিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্র এখনও পুরনো KC-135 ট্যাঙ্কারের ওপরই বেশি নির্ভর করছে। KC-46-এ রিমোট ভিশন সিস্টেমের ত্রুটি, রিফুয়েলিং বুমের সমস্যা এবং জ্বালানি লিকের ইতিহাস রয়েছে। এসব কারণে অতীতে ক্রয় প্রক্রিয়া স্থগিত করতে হয়েছিল। এর মিশন সক্ষমতার হারও কম। ট্যাঙ্কার বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিপুল সামরিক সরঞ্জাম আগে থেকেই মোতায়েন করেছে। কাতারের আল উদেদ এবং জর্ডানের মুওয়াফাক আল সালতি বিমান ঘাঁটি এই প্রস্তুতির দুটি প্রধান কেন্দ্র। অন্যদিকে কিছু মিডিয়া রিপোর্ট বলছে, চীনা স্যাটেলাইট ছবি প্রকাশের উদ্দেশ্য হতে পারে ইরানকে সম্ভাব্য মার্কিন হামলা মোকাবিলায় শক্তিশালী করা এবং পাল্টা আঘাতের প্রস্তুতিতে সহায়তা করা। চীনা স্যাটেলাইট ছবি আরও দেখিয়েছে, জর্ডানে মার্কিন সেনাবাহিনীর 3rd ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। মুওয়াফাক আল সালতি ঘাঁটিতে এই টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম দেখা গেছে। ওয়াশিংটন যদি আবার ইরানের সঙ্গে সংঘাতে জড়ায়, তাহলে এই ঘাঁটি সামনের সারির প্রধান অপারেশন কেন্দ্র হতে পারে।
একটি কৌশলগত বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, এই স্যাটেলাইট ছবি প্রকাশের সময়ই পারস্য উপসাগরের কাছে চীনা যুদ্ধজাহাজ মোতায়েনের অপ্রমাণিত খবরও সামনে আসে। প্রশ্ন উঠছে, চীন কি সম্ভাব্য হামলার তথ্য ইরানকে দিতে প্রস্তুত? প্রতিবেদন বলছে, জর্ডানে থার্ড মোতায়েনের তথ্য ইরান নিজের নজরদারি থেকে পেয়েছে, নাকি চীন জানিয়েছে, নাকি বাণিজ্যিক স্যাটেলাইট ছবি থেকেই জেনেছে তা পরিষ্কার নয়। তবে এই ছবি প্রকাশে ইঙ্গিত থাকতে পারে যে বেইজিং ওয়াশিংটন ও তার মিত্রদের বার্তা দিতে চাইছে তারা ইরানকে গোয়েন্দা সহায়তা দিতে পারে। মিলিটারি ওয়াচ ম্যাগাজিন বলছে, কক্ষপথ ভিত্তিক নজরদারির উন্নতির ফলে এখন যুক্তরাষ্ট্রের সংবেদনশীল স্থল মোতায়েনও অনেকাংশে প্রকাশ্য দৃশ্যমান। যদিও কখনো কখনো স্যাটেলাইট জ্যামিংয়ের মতো চরম পদক্ষেপ নেওয়া হয়, তবুও বর্তমানে মার্কিন সেনাবাহিনীর কাছে মাত্র 8টি থার্ড ব্যাটারি এবং সীমিত সংখ্যক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা রয়েছে। ফলে জর্ডানে একটি ব্যাটারি পাঠানো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এদিকে খবর আছে, চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি ওমান উপসাগর ও উত্তর ভারত উপসাগরে একটি টাইপ 055 গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার পাঠিয়েছে। এর সঙ্গে রয়েছে টাইপ 052D ডেস্ট্রয়ার এবং লিয়াওয়াং-1 নামের মহাকাশ ট্র্যাকিং ও নজরদারি জাহাজ। লিয়াওয়াং-1 সাধারণ জাহাজ নয়, এটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, স্যাটেলাইট কার্যক্রম ও নৌ চলাচল দীর্ঘ দূরত্বে পর্যবেক্ষণ করতে পারে। টাইপ 055কে বিশ্বের অন্যতম সক্ষম ডেস্ট্রয়ার ধরা হয়। এই সমন্বয় একটি শক্তিশালী গোয়েন্দা প্যাকেজ তৈরি করে। বিশ্লেষকরা বলছেন, যদি চীনা জাহাজগুলো যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের নৌ চলাচলের রিয়েল টাইম তথ্য সংগ্রহ করে, সেই তথ্য ইরানের কাছে গেলে সম্ভাব্য হামলায় চমক কমে যাবে। ইরান আরও কার্যকর পাল্টা আঘাতের প্রস্তুতি নিতে পারবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবার খোলাখুলি ইরানের পাশে দাঁড়ালেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে একটি বার্তা পাঠান। পুতিন তার বার্তায় লিখেছেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ এবং সুপ্রতিবেশী সুলভ। তিনি বলেন, বর্তমান সংকটপূর্ণ আন্তর্জাতিক পরিস্থিতিতে রাশিয়া ইরানের সার্বভৌমত্ব ও বৈধ স্বার্থ রক্ষার প্রচেষ্টাকে সমর্থন করে। শুধু তাই নয়, তিনি মস্কো ও তেহরানের মধ্যে সমগ্র কৌশলগত সহযোগিতা আরও জোরদারের আশাও ব্যক্ত করেন। এখন প্রশ্ন হলো, এই বার্তার সময়টা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলছে, কিন্তু পরিবেশ শান্ত নয়, বরং মার্কিন সামরিক উপস্থিতি হঠাৎ করেই বেড়ে গেছে মধ্যপ্রাচ্যে। ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ইরানের রেজিম চেঞ্জ বা সরকার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, 47 বছর ধরে তারা শুধু কথা বলেছে, এ সময়ের মধ্যে আমরা অনেক প্রাণ হারিয়েছি। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট, তিনি মনে করেন ইরানে নতুন সরকার আসা উচিত। যদিও কে ক্ষমতায় আসবে সে প্রশ্নে তিনি সরাসরি কিছু বলতে চাননি। সবচেয়ে বড় বার্তা এসেছে সামরিক দিক থেকে। যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরী USS জেরাল্ড R. ফোর্ডকে ক্যারিবীয় সাগর থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে। এটি সেখানে থাকা অন্যান্য যুদ্ধ জাহাজের সঙ্গে যোগ দেবে। এর মানে হলো যুক্তরাষ্ট্র যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্তত সেই বার্তাই দিতে চাইছে। এই রণতরীর সঙ্গে হাজার হাজার সেনা, যুদ্ধ বিমান, গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং আরও শক্তিশালী সামরিক সরঞ্জাম মোতায়েন করা হচ্ছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যদি প্রেসিডেন্ট ট্রাম্প হামলার নির্দেশ দেন, তাহলে সপ্তাহের পর সপ্তাহ ধরে সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে। এবার পরিকল্পনা আগের চেয়ে জটিল। শুধু পারমাণবিক স্থাপনা নয়, প্রয়োজনে ইরানের রাষ্ট্রীয় ও নিরাপত্তা স্থাপনাতেও হামলা হতে পারে। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্পের সামনে সব বিকল্প খোলা আছে। তিনি বিভিন্ন মতামত শোনেন, কিন্তু শেষ সিদ্ধান্ত নেন জাতীয় নিরাপত্তার স্বার্থে। উত্তর ক্যারোলিনায় মার্কিন সেনাদের সামনে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, কখনো কখনো ভয় দেখানো দরকার, কারণ ভয়ই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের শক্তি এখন এতটাই বেড়েছে যে শত্রুরা ভয় পাচ্ছে। তবে এখানেই শেষ নয়। মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন, যদি যুক্তরাষ্ট্র হামলা চালায়, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে। অর্থাৎ একবার শুরু হলে হামলা পাল্টা হামলার চক্র চলতেই পারে। ইরানের রিভলিউশনারি গার্ড আগেই সতর্ক করেছে, ইরানের ভূখণ্ডে আঘাত এলে তারা মধ্যপ্রাচ্যে থাকা যে কোনো মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। একদিকে রাশিয়া সরাসরি ইরানের পাশে দাঁড়াচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে। কথার লড়াই চলছে, কিন্তু মাঠে প্রস্তুতি যুদ্ধে। ইতিহাস বলছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন নয়, কিন্তু এবার পার্থক্য হলো মাঠে শক্তি প্রদর্শন অনেক বেশি দৃশ্যমান, আর তার সঙ্গে যুক্ত হয়েছে রাশিয়ার সমর্থন।
ইরান কি সত্যিই পারমাণবিক চুক্তিতে নতুন নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে, নাকি এটা কৌশলগত চাপ তৈরির আরেকটা চাল? সম্প্রতি ইরান এমন কিছু বার্তা দিয়েছে যা আন্তর্জাতিক মহলে নতুন আলোচনা শুরু করেছে। বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখতরাভানচি বলেছেন, এখন বল আমেরিকার কোর্টে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি সত্যি চুক্তি করতে চায়, তাহলে প্রথম পদক্ষেপ নিতে হবে ওয়াশিংটনকে। ইরানের মূল শর্ত খুব পরিষ্কার, আগে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপরই তারা পারমাণবিক কর্মসূচিতে সীমাবদ্ধতা আনতে প্রস্তুত। তাখতারাভানচি জানিয়েছেন, ইরান 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দূর করতে আলোচনায় রাজি। এমনকি প্রয়োজন হলে এই উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাসায়নিকভাবে পাতলা করার বিষয়েও প্রস্তুত আছে তেহরান। 60% সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি অস্ত্র মানে নয়, কিন্তু তার খুব কাছাকাছি। তাই এটি এখন পশ্চিমাদের প্রধান উদ্বেগ। ইরান আবারও দাবি করেছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল বেসামরিক জ্বালানি উৎপাদনের জন্য, তারা পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে একই সঙ্গে তারা বলছে, কোনো চুক্তি হবে না যদি নিষেধাজ্ঞা থেকে বাস্তব ও তাৎক্ষণিক স্বস্তি না মেলে। অন্যদিকে যুক্তরাষ্ট্র সন্দিহান। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করছেন, ইরান আলোচনাকে ধীরে টেনে নিয়ে যাচ্ছে এবং আগেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধান চায়, কিন্তু বাস্তবসম্মত ও টেকসই চুক্তি করা খুব কঠিন হবে। এখন প্রশ্ন, আসল খেলা কোথায়? একদিকে কূটনৈতিক আলোচনার কথা বলা হচ্ছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন কৌশল নিচ্ছে, অর্থনৈতিক যুদ্ধ। সামরিক হুমকি দিয়ে ইরানের কাছ থেকে বড় ছাড় পাওয়া যায়নি, তাই এখন নজর দেওয়া হচ্ছে ইরানের অর্থনীতির দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি বৈঠকে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছেন। টার্গেট কি? ইরানের তেলের রপ্তানি, বিশেষ করে চীনে যে তেল যায় সেটিই এখন প্রধান লক্ষ্য। ইরানের মোট তেল রপ্তানির প্রায় 80% রাজস্ব আসে চীনের বাজার থেকে। মার্কিন কৌশল হলো, চীনের এই তেল কেনা বন্ধ করতে পারলে ইরানের অর্থনীতি দ্রুত চাপে পড়ে যাবে। এজন্য ট্রাম্প একটি নতুন নির্বাহী আদেশ জারি করেছেন। এতে বলা হয়েছে, যে দেশ মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্য চালাবে, তাদের উপর 25% পর্যন্ত শুল্ক আরোপ করা যেতে পারে। মানে শুধু ইরান নয়, ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোকেও চাপে রাখা হবে। কিন্তু এখানেই ঝুঁকি আছে। বিশ্লেষকরা বলছেন, যদি ইরানের তেল রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যায়, তাহলে তেহরান চরম পদক্ষেপ নিতে পারে, যেমন হরমুজ প্রণালীতে সামরিক উত্তেজনা সৃষ্টি করা। এই পথ দিয়েই বিশ্বের বড় অংশের তেল পরিবহন হয়। সেখানে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজার কেঁপে উঠবে। আরেকটি বড় বিষয় হলো চীন। চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগেই উত্তপ্ত। যদি ইরান ইস্যুতে চীন সরাসরি মার্কিন চাপের মুখে পড়ে, তাহলে দুই সুপার পাওয়ারের প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়তে পারে। সুতরাং এখন পরিস্থিতি এমন, ইরান বলছে আগে নিষেধাজ্ঞা তুলে নিন, যুক্তরাষ্ট্র বলছে আগে পারমাণবিক কার্যক্রমের সীমা টানো। ইসরায়েল চাইছে ইরানের ক্ষমতা কমাতে, চীন চাইছে ইরানের অর্থনৈতিক শ্বাসরোধ না হোক। মধ্যপ্রাচ্যের উত্তাপ এখন শুধু তেহরান আর ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আগুন ছড়িয়ে পড়ছে কাবুল থেকে বৈরুত, বাগদাদ থেকে সানা পর্যন্ত। তালেবান স্পষ্ট বার্তা দিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালায়, তাহলে আফগানিস্তান ইরানের পাশে দাঁড়াবে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ ইরানের পশতু ভাষার রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা যুদ্ধ চায় না, তারা সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে আগ্রহী নয়। কিন্তু যদি ইরান আক্রান্ত হয়, তাহলে আফগান জনগণ নিজেদের সামর্থ্যের মধ্যে সংহতি ও সহযোগিতা দেখাবে। এটা সরাসরি যুদ্ধ ঘোষণা নয়, কিন্তু এটি একটি রাজনৈতিক অবস্থান। তালেবান আরও দাবি করেছে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জড়িত যে 12 দিনের সংঘাত হয়েছিল, সেখানে ইরানই শেষ পর্যন্ত বিজয়ী হয়েছিল। তাদের মতে, ইরানের আত্মরক্ষার অধিকার আছে এবং ভবিষ্যতেও তারা নিজেদের রক্ষা করতে পারবে। এই সমর্থন এমন সময় এলো যখন ইরানের আঞ্চলিক মিত্ররা নিজেদের অবস্থান আরও শক্ত করছে। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি গোষ্ঠী সামরিক মহড়া জোরদার করেছে। ইরাকের বিভিন্ন শিয়া মিলিশিয়া যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়েছে। কাতাইব হিজবুল্লাহ নামের একটি প্রভাবশালী ইরাকি সশস্ত্র গোষ্ঠী বলেছে, ইরানের ওপর হামলা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে।
লেবাননেও হিজবুল্লাহ নেতৃত্ব ইরানের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। তারা বলছে ইরানই তাদের প্রতিরোধ আন্দোলনের প্রধান ভরসা। অর্থাৎ যদি যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের ওপর হামলা করে তাহলে সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি বহু দেশের মাটিতে ছড়িয়ে পড়তে পারে। ইরানের বার্তা, আমরা জানি কোথায় আঘাত করব। ইরানের কিছু টেলিভিশন চ্যানেল সম্প্রতি একটি অ্যানিমেটেড ভিডিও প্রকাশ করেছে। সেখানে জর্ডানের মুওয়াফাক সাউতি বিমান ঘাঁটি এর বিস্তারিত চিত্র দেখানো হয়। ভিডিওতে রানওয়ে, বিমান পার্কিং এলাকা, কৌশলগত স্থাপনা সবকিছু জুম করে দেখানো হয়েছে। অনেক বিশ্লেষক বলছেন এটি শুধু প্রতীকী নয়, এটি একটি সতর্কবার্তা। বার্তাটা পরিষ্কার, আমরা জানি কোথায় আঘাত করতে হবে। খবরে বলা হয়েছে ওই ঘাঁটিতে রয়েছে F-15 যুদ্ধ বিমান, F-35A স্টেলথ ফাইটার, A-10C আক্রমণ বিমান এবং ইলেকট্রনিক যুদ্ধের জন্য EA-18G গ্রাউলার। পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন রয়েছে বলে চীনা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে। এই ঘাঁটির অবস্থানও গুরুত্বপূর্ণ। এটি ইরাক, সিরিয়া, ইসরায়েল ও সৌদি আরবের কাছাকাছি, অর্থাৎ আঞ্চলিক সামরিক অভিযানের জন্য এটি একটি বড় কেন্দ্র। গত বছরের জুনে যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় বলে জানা যায়। এর জবাবে ইরান কাতারের আল উদেইদ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেই ঘটনার পর থেকেই ইরান বলে আসছে তাদের ওপর হামলা হলে তারা অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। এখন সেই হুমকি আবার সামনে আসছে। সবচেয়ে বড় ঝুঁকি হলো ভুল হিসাব, একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোন হামলা, একটি ভুল বোঝাবুঝি, এসব থেকেই বড় যুদ্ধ শুরু হতে পারে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে কাবুল থেকে বৈরুত পর্যন্ত এক ধরনের জোট তৈরি হয়েছে। সবাই সরাসরি যুদ্ধে নামবে না হয়তো, কিন্তু সবাই প্রস্তুতির বার্তা দিচ্ছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। ফলে মার্জিন ফর মিসক্যালকুলেশন মানে ভুল সিদ্ধান্তের সুযোগ খুবই কম।